ভিডিও ভিডিও অন ছাড়া কারো ক্লাস নেওয়া হবে না। তুমি না এই ছবি একটা আছে, আমি কি করব? আর যাকে প্রশ্ন করা হবে সেই আমি পড়াচ্ছি, সে আনসার করবা। তুমি পারো না পারো সেটা আমাকে দেখতে হবে, তোমার কোন জায়গায় সমস্যা। ইসমাম, জি ম্যাম। পরীক্ষা জানো কয় তারিখ? ম্যাম 5 তারিখ থেকে। এসে পরীক্ষার ডেট পেয়েছো? টার্মের ডেট জি ম্যাম পেয়েছো? পেয়েছি। প্যাথোলজি কখন? ম্যাম প্যাথোলজি পরীক্ষা কয় তারিখ জানো? রুটিন মুখস্থ আছে? ম্যাম রুটিন নাই? ম্যাম 7 তারিখ। দেখা হয় 7 নাই? তারিখ। 7 তারিখ। আচ্ছা, কোশ্চেন কিন্তু এসিকিউ হবে, এমসিকিউ হবে। জি ম্যাম। ঠিক আছে, কোশ্চেন এসিকিউ হবে, এমসিকিউ হবে, কিন্তু ভালো করে পরীক্ষা দিবে সবাই, কারণ আমরা ওইটার উপরে কিন্তু তোমার এলিজিবল ক্রাইটেরিয়াটা নির্ভর করবে। আমরা হয়তো রিটেক এখন হয়তো আর রিটেক, আগে যে কিছু সুবিধা ছিল রিটেক, সেগুলো তো আর নিতেও পারবো না। হ্যাঁ তাশরিফ, কিছুদিন অ্যাবসেন্ট ছিল মনে হয় একটা ক্লাসে। ইয়েস ম্যাম। কেন, কিছু ম্যাম জ্বর ছিল কয়েকদিন, দু একদিন। আচ্ছা, জ্বর ছিল তাই। রোল 4 ভিডিও অন করো। রোল 4 আশিকুর রহমান আসসালামু খান। আলাইকুম ম্যাম। ওই দেখতে পাচ্ছি না তো। এই যে ম্যাম। আশিকুর রহমান, হ্যাঁ কই তোমার দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, ভালো করে বসো। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। কি সমস্যা তোমার? পার্সেন্টেজ এত কম কেন? তুমি তো টার্মের জন্য এলিজিবল হও না এই পার্সেন্টেজ দিয়ে। তোমরা মনে করো না যে আমরা এখন পরীক্ষার সুযোগ দিচ্ছি বলেও যে আমরা পরীক্ষার সময়ে এগুলো দেখবো না। এরকম পার্সেন্টেজ থাকলে তুমি কিন্তু কি দিতে পারবা না। আশিকুর রহমান, তারপরে নেক্সট ক্লাসে ছিলে আশিক, নেক্সট লাস্ট ক্লাসে ছিলাম তো, আমার পার্সেন্টেজ কম। হ্যাঁ, তুমি নিউ প্লাসিয়ার কোনো ক্লাস পেয়েছো আশিক? কিসের ম্যাম? নিউ প্লাসিয়া টপিকের উপর কোনো ক্লাস করেছো? হ্যাঁ ম্যাম। কি জি পড়িয়েছিলাম? ম্যাম, শুরুতে একটা ক্লাস করছিলাম। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি বারবার একটু নিচু হয়ে বসছো, একটু উপরের দিকে বসছো। হ্যালো, আমি ক্ষেত্রে হ্যাঁ বলো। আচ্ছা, তারা ফোন দিও। আচ্ছা, বলো তো নিউ প্লাসিয়া টপিকে কি কি পড়ানো হয়েছে, কি কি পড়ানো হয় নাই? ম্যাম আমি ম্যাম একটা পাইছিলাম ওখানে, ডেফিনেশন অফ সমস্যা নিউপ্লাসিয়া হ্যালো আশিকুর রহমান ভিডিও অফ ম্যাম। করছে, কেউ ভিডিও অফ করবে না। ম্যাম ভিডিও অন তো, ম্যাম ভিডিও অন। নাহলে কথা বলবো না। হ্যালো অ্যাবসেন্ট, তুমি আজকে হ্যালো অ্যাবসেন্ট তাইলে। হ্যালো যে ভিডিও অন করবে না সে অ্যাবসেন্ট। ভিডিওর মাধ্যমে আমি প্রেজেন্ট দিব। হ্যালো, হ্যাঁ দেখতে, হ্যাঁ ভিডিও অফ করবে না। হ্যাঁ বলো। জি ম্যাম, ডেফিনেশন অফ হ্যাঁ নিউপ্লাসিয়া আশিক বলো। নিউপ্লাজম পড়াইছিলেন ম্যাম। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ টিউমার, তারপর হচ্ছে লিস্ট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার, তারপর হ্যাঁ হচ্ছে এগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ পড়ানো হয়েছে তাই তো? জি এগুলো পড়ানো হয়েছে না হয় নাই? হয়েছে ম্যাম। কি পড়ানো হয়েছে? হ্যাঁ, এখন জি জি হয়নি কি জানো? কতটুকু হয় নাই, কি কি হয় নাই, তোমার কাছে অবজেক্টিভ আছে? জি ম্যাম। তোমার সামনে কোনো আমি অবজেক্টিভ জি আছে? জি কোশ্চেন ম্যাম, ব্যাংক আছে? পাঁচটা অবজেক্টিভ আছে। আমি যে হ্যাঁ মানে ক্লাসটা করছিলাম ওইটাতে 5টা। হ্যাঁ তোমার হয়নি কোন কোন জায়গা থেকে সেটা আমাকে একটু বলো। ম্যাম বুঝি নাই আপনার কথাটা ম্যাম। মানে আমি তোমাদের অবজেক্টিভের মধ্যে, অবজেক্টিভের যে কয়েকটা আছে সেটার মধ্যে কোন কোন গুলো পড়ানো হয়নি?
না নিউপ্লাসিয়া ম্যাম, টপিকের উপর। যেই 5টা অবজেক্টিভ দিছিলেন ম্যাম সব পড়ানো হয়েছে। অবজেক্টিভটা খোলো, সবাই অবজেক্টিভটা খোলো। ম্যাম আমি রোল নিওপ্লাসিয়ার 23 উপরে একটা ক্লাস করছি। একটা ক্লাস করছো। তো তোমাদের কাছে তোমাদের কাছে ইয়ে নাই, অবজেক্টিভ নাই যে আমাদের এই টপিকে কি কি করতে হবে, জি ম্যাম 5টা বা লিখাইছিলেন কোনো তো, সিলেবাস নাই? বললাম তো ম্যাম 5টা লিখাইছিলেন। আর নাই? না পুরা প্রথম স্লাইডটা সেরকম নাই? রুল অন্য রুল আর কেউ কথা বলো, তো আছো আজকে? ইনসান, এখন প্রেজেন্ট দেখতে পাচ্ছি রোল 24। ভিডিও অন না থাকলে আমি কিন্তু প্রেজেন্ট দিব না। ভিডিও সবাই অন করো, সবাই ভিডিও অন করো, শুধু নাম দেখলে কেউ পার্সেন্টেজ পাবে না। ভিডিও অন করো। রোল 19 বলো রাশেদা। ম্যাম তোমার কাছে আসসালামু অবজেক্টিভ কি আলাইকুম। পুরাটা আছে নাকি শুধুমাত্র 5টা কোশ্চেনই আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ম্যাম বলো। আপনি ফার্স্ট ক্লাসেই 5টা লিখাইছিলেন, তারপরে আর কোনো অবজেক্টিভ লিখান নাই। আর নেই? কি কি আছে 5টা? 5টার মধ্যে আছে, ফার্স্ট একটা হচ্ছে ডিফাইন নিউপ্লাসিয়া এন্ড নিউপ্লাজম, সেকেন্ডটা হচ্ছে ক্লাসিফাই টিউমারস, তারপর হচ্ছে লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্ট সেল, আর কার্সিনোমা এন্ড সার্কোমার ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আমি ক্লাসের শেষে অবজেক্টিভটা দিব যে এই টপিকের উপর কি কি পড়তে হবে আমাকে। আমি ধরো 1 আওয়ারের মধ্যে যদি না দেই তাহলে আমাকে রুল 19। ইনসানকে তো পাচ্ছি না। ম্যাম ও ও একটু অসুস্থ। অসুস্থ। ইয়েতে যে নাম্বারটা আছে সেটা আমাকে পাঠাবে। আমার নাম্বার তোমাদের কাছে কারো কাছে আছে? নো ম্যাম। ইনসান ছাড়া? ইনসান থেকে তাহলে নিয়ে নিবে। জি ম্যাম। ঠিক আছে, আসে ওকে ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। রইলো। ওকে ম্যাম। ওকে বা ওকে না বলো। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি রুল 23 কি প্রেজেন্ট? রুল 23 রুল 20 আর তারপরে খারাপ অবস্থা হচ্ছে রুল 30, রুল 34 কে আছে? রুল 34 নাই কেউ প্রেজেন্ট। আচ্ছা, আমরা আজকে দুটো টপিক নিয়ে মেইন আলোচনা করব। একটা হচ্ছে এই যে ক্যান্সার কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং কিভাবে আমি ডায়াগনোসিস করব। হ্যালো, ইয়েস ম্যাম। Yes, ma'am. তোমরা বারবার ভিডিও অফ করে ফেলছো কেন বুঝলাম না। Ma'am, video. বারবার ভিডিও অফ করে ফেলছো কিন্তু তোমরা। সবার ভিডিও তো অন। যার ভিডিও অফ হবে তার একদম 4টা করে আমি পার্সেন্টেজ কেটে দিব। তাহলে প্রথমে হচ্ছে কিভাবে একটা টিউমার, ক্যান্সার মানে মেলিগন্যান্সি কিভাবে ডেভেলপ করে। তাহলে যে যে এজেন্টের কারণে মেলিগন্যান্সি ডেভেলপ করে তাকে বলা হয় কার্সিনোজেনেসিস, কার্সিনোজেনিক এজেন্ট। সেখানের মধ্যে তোমাদের এখানে একটা লিস্ট আছে, দেখবা কারা কারা কি কি কারণে, যেমন কিছু কেমিক্যাল, রেডিয়েশন, ফিজিক্যাল এজেন্ট, কিছু অঙ্কোজেনিক ভাইরাস বলে, ভাইরাস ব্যাকটেরিয়া দায়ী এই এই ক্যান্সারটা করার জন্য। তাহলে যে এজেন্টটা ক্যান্সারটা করে তাদেরকে বলা হয় কার্সিনোজেন, এবং কার্সিনোজেনের লিস্টটা মুখস্থ করতে হবে যে কোন কোন কেমিক্যাল এরকম কার্সিনোজেন হিসেবে কাজ করে, কার্সিনোজেনিক কাজ করে। আর এরপরে কিছু ভাইরাসের নাম, ভাইরাসের নামটা খুবই ইম্পর্টেন্ট।
ভাইরাসের নামগুলো অনকোজেনিক ভাইরাস বলে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, এটা একটা অনকোজেনিক ভাইরাস। ও কি করে? ও হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস ও কি করতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। সেরকম যেমন লিম্ফোমা করে একটা ভাইরাসের নাম আছে, হিউম্যান পেপিলোমা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভাইরাস যেমন সার্ভাইকাল ক্যান্সার করে। তাহলে এরকম ভাইরাসের কোন কোন ভাইরাস অনকোজেন হিসেবে কাজ করে তাকে সেগুলা মুখস্থ করতে হবে। প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাসেরটা। আর একটা ব্যাকটেরিয়া কিন্তু কি করে? ক্যান্সার করতে পারে, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি কোন ক্যান্সার করে? গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কার্সিনোমা। গ্যাস্ট্রিক কার্সিনোমা। গ্যাস্ট্রিক কার্সিনোমা করে। গ্যাস্ট্রিক কার্সিনোমা কোন টাইপ অফ হিস্টোলজিক্যালি কোন টাইপ অফ কার্সিনোমা? গ্যাস্ট্রিক কার্সিনোমা হচ্ছে আমরা একটা সাইড ধরে নামটা বললাম, এটা কিন্তু একটা লেমেন টাইপ, লেমেনের একটা টপিক হয়ে গেল যে আমি একটা সাইড ধরে তার পাশে কার্সিনোমা দিলাম, কিন্তু আমাদের মেইনলি জানতে হবে এটা কোন টাইপ অফ কার্সিনোমা, হিস্টোলজিক্যাল কার্সিনোমা। কোন টাইপ হবে? স্কোয়ামাস সেল হবে নাকি অ্যাডেনো হবে নাকি ট্রানজিশনাল সেল কার্সিনোমা হবে? তাশরিফ বলো তো দেখি। প্রোটিন গ্যাস্ট্রিক কার্সিনোমাটা তোমার মাথায় কি আসে যে এটা কি টাইপ অফ কার্সিনোমা হবে ইউজুয়ালি? স্কোয়ামাস, আমি তো গাইডলাইন দিলাম, স্কোয়ামাস হবে, অ্যাডেনো হবে নাকি ট্রানজিশনাল সেল কার্সিনোমা হবে? ম্যাম স্কোয়ামাস। কেন? গ্যাস্ট্রিক মানে স্টোমাক, স্টোমাকের লাইনিং এপিথেলিয়াম কি? গ্যাস্ট্রিক লাইনিং এপিথেলিয়াম জানা আছে স্টোমাকের? সিম্পল স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস তো গ্যাস্ট্রিকের লাইনিং এপিথেলিয়াম না, এটা তো ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ইসোফেগাস তাও আপার 2/3, লোয়ার 1/3 কিন্তু আলটিমেটলি কলামনার হয়ে যায়, মেটাপ্লাসিয়া হয়ে কলামনার হয়ে যায়। স্টোমাকে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আমরা জানি স্টোমাক একটা গ্ল্যান্ডুলার টিস্যু, আমরা জানি এটা যদি আমি কাটি হিস্টোলজিক্যালি আমি কি কি পাই, যেমন মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার, ভাস্কুলারিস প্রপ্রিয়া বলে, সেরোসা বলে। এবং মিউকোজাতে এখানে অনেকগুলা গ্ল্যান্ড, যেগুলা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। গ্ল্যান্ডের লাইনিং এপিথেলিয়াম অলওয়েজ কলামনার এপিথেলিয়াম। তাহলে যেগুলাই আমাদের দেহে গ্ল্যান্ডুলার অর্গান আছে সেগুলারই কার্সিনোমাটা বলতে হবে হিস্টোলজিক্যাল ভেরিয়েন্ট অ্যাডেনোকার্সিনোমা। কি বলতে হবে? অ্যাডেনো। যেগুলাই তুমি মানে বেসিক, এটা হচ্ছে বেসিক, যেখানকার লাইনিং যেটা সেটার সেই কার্সিনোমাটাই তার জন্য কমন। যেমন স্কিনের লাইনিং স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে তার জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা কমন। আবার যেমন ও যে বললো স্কোয়ামাস ইসোফেগাসে কমন, তারপরে ওরাল ক্যাভিটির কিন্তু লাইনিং এপিথেলিয়াম কি? স্কোয়ামাস। তাহলে এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা কমন। যেমন হোয়াট আর দ্য সাইট অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এগুলো কিন্তু ভাইভা ওরিয়েন্টেড কোশ্চেন, তাহলে তোমাকে বলতে হবে ওরাল ক্যাভিটি, তারপরে স্কিন, ওরাল ক্যাভিটি, ইসোফেগাস। এখানে সবগুলাই কি? এখানে আমাদের কি বলবো, ফেরিংস, যেটা ফেরিংস, তারপরে টনসিলার ফোসা, এগুলো সবগুলোতে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা। লাইনিং এপিথেলিয়াম যেরকম সেরকম সাধারণত সেই কার্সিনোমাটা বলতে হবে। আবার জিআইটি, হোল জিআইটি তে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। হোল ইউরিনারি ট্র্যাক্ট, কিডনি, ইউরিনারি ব্লাডার, ইউরেট, সবগুলোতে কিন্তু কার্সিনোমা হবে ট্রানজিশনাল সেল কার্সিনোমা নরমালি। আদার ভেরিয়েন্ট থাকতে পারে কিন্তু ইউজুয়ালি হচ্ছে এটা, এই ভেরিয়েন্টে কমন। এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, যেখানে লাইনিং এপিথেলিয়াম যেরকম সেরকম। যেমন আমরা বলছি যে লিভার যেহেতু একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, তাহলে এখানে হবে অ্যাডেনোকার্সিনোমা, যদিও তার নাম হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে আমরা নাম যখন বলবো ক্যান্সারের, আমাকে দুইটা পোর্শন চিন্তা করতে হবে, একটা তো সাইড ধরে আমি চিহ্নিত করছি, আবার তাকে হিস্টোলজিক্যাল ভেরিয়েন্টও কিন্তু বলতে হবে, কমন হিস্টোলজিক্যাল ভেরিয়েন্ট। তাহলে আমরা বলছিলাম হচ্ছে এই যে কার্সিনোমা করে, তাহলে কিছু কিছু এজেন্ট আছে, সেই এজেন্টের নামগুলো আমাদের মুখস্থ করতে হবে। একটা চার্ট আছে, বইতে দেখবা, চার্টটা মুখস্থ করে নিবা। এবার আসি তারা কিভাবে ক্যান্সার করে। এই যে আমি বলছি কিছু ফিজিক্যাল এজেন্ট, যেমন রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন বারবার কেউ রেডিয়েশন খাচ্ছে, রেডিয়েশন দেওয়া হচ্ছে, তাহলে তারও কিন্তু আমরা জানি বেসিক হচ্ছে মিউটেশনের মাধ্যমে করে, তাই না? মিউটেশন, একটা ডিএনএ মিউটেশন, আমরা কিন্তু
যে নতুন যে ডেফিনেশন সেখানে কিন্তু বলেছিলাম যে মিউটেশন, সিরিজ অফ মিউটেশনের কারণে কিন্তু কি হয়, এই ক্যান্সারটা হয়। তাহলে এখন কিভাবে হয়? আমাদের 4 রকমের জিনের কথা মনে রাখতে হবে। আমাদের সবার দেহে 4 রকমের জিন থাকে। একটা বলা হয় প্রোটো অঙ্কোজিন, আর একটা হচ্ছে শুধু অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন হচ্ছে যে জিনটা সবার আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে, সেটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। আবার যখন এই কার্সিনোজেনের কারণে মিউটেশন যদি হয়ে যায় তখন তাকে প্রোটো অঙ্কোজিন নামে বলা হয় না, তাকে বলে অঙ্কোজিন। তাহলে যে টিউমার প্রডিউসিং, যখন মিউটেশন ডেভেলপ করে টিউমার তৈরি হচ্ছে, কার্সিনোমা তৈরি হচ্ছে, তখন তার নাম কিন্তু অনকোজিন। আর প্রোটো অনকোজিন হচ্ছে বেসিক্যালি আমাদের যে ডিএনএ স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটো অনকোজিন। তাহলে এরকম আমরা বায়োকেমিক্যাল এরকম কি কি আছে জিন, 4 রকমের জিন আছে প্রোটো অনকোজিন। একটা হচ্ছে ডিএনএ রিপেয়ার জিন। তাহলে কোনোখানে স্মল অ্যামাউন্ট তুমি রেডিয়েশন খেলে দেখা গেলে একটু কি হলো, ওখানে ড্যামেজ হলো ডিএনএ, সে কিন্তু ডিএনএটা কি হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে। এরকম কিন্তু আমাদের হরদম রিপেয়ার হচ্ছে, তা নাহলে কিন্তু আমরা আলটিমেটলি কি হয়ে যেত, আমাদের মিউটেশন হয়ে যেত যাদের ক্যান্সার হয়নি। তাহলে দেখা যাচ্ছে ডিএনএ রিপেয়ার জিন, তাহলে তার ফাংশন হচ্ছে সে যদি ইনজুরি হয় সেটাকে রিপেয়ার করে দিবে। এটা নরমাল জিন বলছি প্রোটো অনকোজিনের নামের মধ্যে। তারপরে নাম্বার 2 হচ্ছে অ্যাপোপ্টোসিস জিন। সে অ্যাপোপ্টোসিসটাকে রেগুলেট করে। আমরা জানি অ্যাপোপ্টোসিস হচ্ছে কি রকম, যে এটা একটা হচ্ছে মানে অটোনোমাস, যে এটা হচ্ছে, এটা কি বলবো, এটা হচ্ছে সুসাইড, এটা অ্যাপোপ্টোসিসের এটা কি বলতো, ডেফিনেশনটা কারো মনে আছে? অ্যাপোপ্টোসিসকে আমরা কি বলি? কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে, এটাকে বলা হয় সুইসাইডাল, মানে ইন্ট্রাসেলুলার একটা সুইসাইডাল প্রোগ্রাম তৈরি হয় এখানে, যে সে নিজে নিজেই কি করে ফেলে, আমার যেটা প্রয়োজন নাই সেটাকে নষ্ট করে দিয়ে ফেলে। আমাদের দেহে এরকম অনেক কিছু আছে যেটাকে কি করে দিতে পারছে, সে বারবার অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সে কি করে দিচ্ছে, এটাকে ওয়াশ আউট করে দিচ্ছে। যদি এই অ্যাপোপ্টোসিস না হতো, ওই জিনটা কাজ না করতো, তাহলে কিন্তু সবগুলা জমা থাকতো। যেমন আমরা জানি অ্যাপোপ্টোসিসের আমাদের ছোটবেলায় ব্রঙ্কিয়া এখানে কি ছিল, ব্রঙ্কিয়াল ক্ল্যাপ ডেভেলপমেন্টের উপর নির্ভর করে থাইরোগ্লোসাল ডাক্ট ছিল, ব্রঙ্কিয়াল ক্ল্যাপ ছিল। এখন সেগুলো কিন্তু আলটিমেটলি দেখা গেল এগুলো অ্যাপোপ্টোসিসের মাধ্যমে, যখন অ্যাডাল্ট হয়েছি ছোটবেলায় প্রয়োজন ছিল সেটা ছিল, কিন্তু যখন অ্যাডাল্ট এটার আর প্রয়োজন নাই তখন সেটা কি হয়ে গেল, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেটা নষ্ট হয়ে গেছে। অ্যাপোপ্টোসিস কার সেল ইনজুরি মনে আছে, ইরিভার্সিবল সেল ইনজুরির একটা পার্ট অ্যাপোপ্টোসিস। ইরিভার্সিবল সেল ইনজুরি আলটিমেটলি ডেথ হয়ে যায়, সেলটা ডেথ হয়ে যায়। তাহলে এইভাবে সেলটা ডেথ হয়ে গেছে, কিন্তু অনেকের দেখা যাচ্ছে অ্যাপোপ্টোসিস ঠিক মতো হয়নি, তাহলে দেখা যাবে ওই টিস্যুটা রয়েই গেল। তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে তার ওটা থেকে একটা সমস্যা তৈরি হবে, তার ওখান থেকে বিনাইন টিউমারও হতে পারে, মেলিগন্যান্ট টিউমারও ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের ওই অ্যাপোপ্টোসিস জিনটা আমাদের প্রয়োজন, তাহলে সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস জিন। তাহলে আমরা একটা বললাম ডিএনএ রিপেয়ার জিন, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস রেগুলেটিং জিন। তাহলে অ্যাপোপ্টোসিস রেগুলেট করে। নাম্বার 3 নাম্বার জিন হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। দেখো আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী, আমাদের যদি টিউমার না হয় তাহলে কিন্তু আরেকটা জিন দিয়ে দিল, টিউমার সাপ্রেসর জিন, যে টিউমারটা না হওয়ার জন্য কি করে, সাপ্রেস করে রাখে। 4 নাম্বার হচ্ছে টিউমার প্রডিউসিং জিন, এই কিন্তু টিউমার প্রডিউস করে, টিউমার প্রডিউসিং জিন। তাহলে আমাদের 4 রকমের জিন আছে। প্রত্যেক টিউমার সাপ্রেসর জিনের কয়েকটা एग्जांपल তোমাদের বইতে একটা চার্ট আছে, দেখবা কিছু টিউমার সাপ্রেসর জিনের एग्जांपल মুখস্থ করতে হবে, আর কিছু টিউমার প্রডিউসিং জিনের एग्जांपल মুখস্থ করতে হবে।
ওই যে ওইটা আজকে এটা বলে দাও। আচ্ছা ঠিক আছে। আমরা এখন এটা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা। আচ্ছা সেটা ঠিক আছে। তোমাদের শারন স্যার বলেছে এই ক্লাসের পরে তোমাদের পরীক্ষা রিলেটেড মনে হয় আরো কোনো ফরম্যাটে তোমরা পরীক্ষা দিবা। একটা অ্যানাউন্সমেন্ট আছে, উনি তোমাদেরকে এটা নিয়ে একটা ডেমো দিবেন। এই ক্লাসের পরে কেউ লিভ করবা না। এটার পরপরই শারন স্যার ওই যেটা পরীক্ষা ফরম্যাট হবে সেটা নিয়ে ডেমো দিবেন। তাহলে আমরা 4 রকমের জিন পেলাম, পেয়ার পেয়ার করে আছে। তাহলে ডিএনএ রিপেয়ার জিন, আরেকটা বললাম অ্যাপোপ্টোসিস রেগুলেটিং জিন, টিউমার সাপ্রেসর জিন, আরেকটা হচ্ছে টিউমার প্রোডিউসিং জিন। এটা তোমাদের মুখস্থ করতে হবে। কে ম্যাম 53 একটা কোশ্চেন ম্যাম P53 হ্যালো এটা টিউমার। হ্যালো, ম্যাম আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না? বলো। হ্যালো হ্যাঁ, রোল 31 ইয়েস ম্যাম। কিছু বলতে ম্যাম চাও? ম্যাম আপনি এতক্ষণ যে 4টা জিনের কথা বলছিলেন ওগুলা কি প্রোটো অনকোজিনের আন্ডারে? হ্যাঁ, প্রোটো অনকোজিনের আন্ডার। এগুলোতে এখনো মিউটেশন হয়নি। আচ্ছা ঠিক আছে, এগুলো মানে আমাদের সবার দেহে এগুলো আছে। তাহলে এগুলোর ফাংশন জানলাম। এখন আমাকে যদি টিউমার তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? অ্যাপোপ্টোসিস জিনগুলোকে যদি আমি স্টিমুলেট করে দিই তাহলে কি টিউমার তৈরি হবে? 31 আনসার করো। স্টিমুলেশন বা ইনহিবিশন? ইনহিবিট করলে হইতে পারে। অ্যাপোপ্টোসিস জিনকে যদি আমি স্টিমুলেট করে দিই তাহলে কি টিউমার প্রডিউস করবে? না করবে না। তাহলে আমাকে এটা যদি কোনো কারণে ওই কার্সিনোজেন যেগুলা রেডিয়েশন আরো যে কার্সিনোজেন ভাইরাস এরা যদি এসে এই অ্যাপোপ্টোসিস জিনগুলোকে ইনহিবিট করে তাহলে কিন্তু টিউমার তৈরি হবে। তাহলে আমি যে 4 রকমের জিন বললাম সেখানে আচ্ছা। কোনটাকে ইনহিবিট করতে হবে, কোনটাকে স্টিমুলেট করতে হবে? নাফতাহিল, 4 রকমের জি জিন ম্যাম। বললাম, তোমার একটু বুদ্ধি দিয়ে আমাকে একটু বলো কোনটাকে স্টিমুলেট করতে হবে? টিউমার সাপ্রেসিং জিন। টিউমার সাপ্রেসর জিন, তারপর সাপ্রেস করার কথা সে কি করলো? সেটা কি স্টিমুলেট স্টিমুলেট হলো, তাহলে তো আরো বেশি বেশি সে টিউমারকে সাপ্রেস করে রাখবে, ম্যাম। হইতে দিবেই না। ম্যাম তাহলে ম্যাম ডিএনএ রিপেয়ার জিন। ডিএনএ রিপেয়ার জিন যদি স্টিমুলেট হয় মানে সে ফাংশন করছে, এখন আরো বেশি করে ফাংশন করছে, শুধু ডিএনএ রিপেয়ারই করে দিল, সেটা কি টিউমার আর তৈরি হবে? না, তুমি পড়া ধরতে পারছো না। মালিহা, রোল 22 আসসালামু আলাইকুম মালিহার ম্যাম। কোনটা মনে হয়? ম্যাম যদি মালিহা, টিউমার প্রোডিউস হ্যালো টিউমার প্রডিউসিং জিন, যে টিউমার টিউমার প্রডিউসিং জিন সেটা যদি আরো স্টিমুলেট হয় তাহলে সে কি করবে? টিউমার তৈরি হবে, তাই না? হ্যাঁ টিউমার প্রোডিউসিং নরমালি জিন। হ্যাঁ, তাহলে অন্যগুলা যদি কোনো কারণে কার্সিনোজেন গুলো এসে টিউমার প্রডিউসিং জিনগুলোকে স্টিমুলেট করে এবং আর যে 3টা জিনের নাম বললাম ডিএনএ রিপেয়ার জিন তাদেরকে ইনহিবিট করে, তাহলেই কিন্তু একটা কি হবে? টিউমার হওয়ার টিউমার জন্য প্রোডিউস একটা হবে। পরিবেশ তৈরি হবে। কথা কি বোঝা গেছে? তোমরা কি আমার সাথে একমত না? জি ম্যাম। জি ম্যাম বুঝছি। হ্যাঁ নাফতাহিল, কথা বোঝা গেছে কিনা বলো? জি ম্যাম বুঝছি। তাহলে কার্সিনোজেন গুলা এসে টিউমার প্রডিউসিং জিনকে স্টিমুলেট করতে হবে, আর যে 3টা জিন বললাম তাদেরকে ইনহিবিট করবে। তোমরা কাজ করবে না। ডিএনএ রিপেয়ার জিনকে বলে তুমি আর কাজ করতে পারবে না, তোমার মধ্যে এমন করে মিউটেশন করে দিলাম তুমি আর কাজই করতে পারবে না। তাহলে তো আর সে ডিএনএ কে রিপেয়ার করছে না। অ্যাপোপ্টোসিস হয়ে যাওয়ার কথা, টিস্যুটা নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু সে এসে কি করে দিল? টিস্যুটাকে কাজ করতে দিল না, অ্যাপোপ্টোসিস আর হচ্ছে না। তাহলে অ্যাপোপ্টোসিস না হওয়ার কারণে অ্যাপোপ্টোসিসের এলিমেন্ট গুলো রয়ে গেল, তাহলে সে টিউমার তৈরি করবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি এই জিনগুলোকে ইনহিবিট করতে হবে এবং এরপরে তৈরি হবে একটা টিউমার তৈরি হবে। টিউমার আমরা যে জানি অ্যাবনরমাল মাস অফ টিস্যু, যেটা আনকোঅর্ডিনেটেড দ্যাট অফ নরমাল টিস্যু, এরকম হচ্ছে।
এবং বারবার শুধু মিউটেশনটা একবার হচ্ছে না, বারবার সিরিজ অফ মিউটেশন এরকম করে হওয়ার কারণে দেখা যাচ্ছে এইভাবেই একটা টিউমার তৈরি হয়। এবং যখন একটা বড় টিউমার তৈরি হয় তার পাশে কিন্তু টিউমারের নিউট্রিশন দেওয়ার জন্য এখানে কিন্তু অনেক বেশি ব্লাড সাপ্লাই লাগে, প্রচুর নতুন নতুন ব্লাড সাপ্লাই তৈরি হয়, সেটাকে বলা হয় এনজিওজেনেসিস। কি বলে? এনজিওজেনেসিস। নতুন এনজিওজেনেসিস। নতুন ব্লাড ফর্মেশন লাগে, কারণ এটা ওকে বড় হচ্ছে, তার তো নিউট্রিশন লাগবে, এনজিওজেনেসিস হয়। এবং দেখা যায় যে সেন্ট্রাল এরিয়াটাতে কি হয় না, এই ব্লাড ভেসেল গুলো হয় না, তখন সেন্ট্রাল এরিয়াতে কিন্তু নেক্রোসিস থাকে। এই জন্য টিউমারের আমরা পড়েছিলাম ক্রাইটেরিয়াতে একটা ফিচার কিন্তু নেক্রোসিস। তাহলে আমার টিউমার তৈরি হয়ে গেল। এই কোশ্চেনটার নাম হচ্ছে মলিকুলার বায়োলজি অফ টিউমার। কোশ্চেনটা কি হিসেবে থাকবে? মলিকুলার বেসিস ক্যান্সার। কোশ্চেনটা হচ্ছে মলিকুলার বেসিস অফ এ ক্যান্সার। একটা ফ্লো চার্ট দিয়ে দেওয়া আছে তোমাদের জুলিস স্যারের বই 106 নাম্বার, 106 পেজ। সবার কাছে বই থাকলে বই খুলো। ইসমা, বই সামনে আছে? পরীক্ষার দিন কিন্তু বই সামনে রাখতে পারবা না। জি ম্যাম। আমরা কিন্তু এবার অনেকগুলো গ্রাফ দিয়ে দেবো, রোজ দেবো। বই কিন্তু পরীক্ষার দিন পারবা না। আর আমার ক্লাসে তো আল্লাহর মতো পারবাই না, আমার বিয়েতে আমি তো এখান থেকে কোশ্চেন অন্যদিকে চলে যাব, এবং ভিডিও অফ করতে পারবা না। পজ করে রাখো, যেগুলো 30 সেকেন্ডের মধ্যেই আনসার করতে হবে। এবং পজ করার পর ওই কোশ্চেন থাকবে না, নেক্সট কোশ্চেন, অন্য আরেকটা কোশ্চেন তোমাকে দিতে হবে আনসার। অতএব সিনসিয়ার থাকবে। আচ্ছা, তুমি একটু করে একবার চোখ বুলাই দেখো যে এইভাবে আমি যা বললাম ব্যাপারটা ঠিক সেরকম। ডিএনএ রিপেয়ার হয়ে যাচ্ছে, ফেলিউর যদি হয় তাহলে সে আবার ব্যাক টু হচ্ছে মিউটেশন ইন দ্য জেনোম অফ সোমাটিক সেল, অ্যাক্টিভেশন অফ গ্রোথ প্রমোটিং অনকোজিন, যেটা আমরা বললাম টিউমার প্রোডিউসিং জিন, গ্রোথ প্রমোটিং অনকোজিন, এই 1 নাম্বার জিন। যেখানে রেডিশ ক্লাস কালার গুলো একটু দেখো, ডিএনএ রিপেয়ার জিন, এই যে ফেলিউর অফ ডিএনএ রিপেয়ার মানে হচ্ছে এটা ডিএনএ রিপেয়ার জিনকে ইনহিবিশনের কারণে এটা হচ্ছে। তারপর অ্যাক্টিভেশন অফ দা গ্রোথ প্রমোটিং অনকোজিন, এটার স্টিমুলেশন হচ্ছে। ইনঅ্যাক্টিভেশন অফ দা টিউমার ইনহিবিশন হচ্ছে। অল্টারেশন ইন দা জিন দ্যাট রেগুলেট অ্যাপোপ্টোসিস, তাহলে যেটা অ্যাপোপ্টোসিস রেগুলেট করে সেটাতে অল্টারেশন হচ্ছে, আলটিমেটলি ইনহিবিশনই হয়, মানে ইনঅ্যাক্টিভেশন হয়। তাহলে আলটিমেটলি কি হবে? আনরেগুলেটেড সেল প্রলিফারেশন হবে। সেল যে প্রলিফারেট হচ্ছে সেটা রেগুলেশন আর করা যাচ্ছে না। আমরা জানি সবারই সেলুলার প্রলিফারেশন হচ্ছে, আমাদের সবারই সেলের মাইটোসিস হচ্ছে, নরমাল মাইটোসিস, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা এভাবে হচ্ছে, কিন্তু ওখানে হচ্ছে আনরেগুলেটেড সেল প্রলিফারেশন। এবং অ্যাপোপ্টোসিসও যখন ডিক্রিজ হবে আলটিমেটলি ক্লোনাল এক্সপানশন হবে, ক্লোনাল এক্সপানশন অনেক বেশি হবে এবং টিউমারটা প্রগ্রেশন করবে এবং মেলিগন্যান্ট নিউপ্লাজম তৈরি করবে। এছাড়া দেখো পাশে এডিশনাল মিউটেশন লাগবে, এনজিওজেনেসিস লাগবে, একটা টার্মলি দেখো এসকেপ ফ্রম ইমিউনিটি। তাহলে টিউমারকেও কিন্তু একটা পর্যায় পর্যন্ত ইমিউনিটি থাকে। ইমিউনিটি কি? আমাদের সবার একটা হোস্ট ডিফেন্স, তাই না? কিন্তু বারবার ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাম, কথা আসতেছে না। কথা শোনা যাচ্ছে না। ম্যাম, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে আপনাদের মনে হয়। এরকম নেটওয়ার্ক ডিস্টার্ব দিলে কেমন হবে?
30 সেকেন্ড থেকে বেশি হয়ে গেছে। এক্সামে তো ঠিক থাকে নেটওয়ার্ক। মোবাইল ডাটা ইউজ করা দরকার কলেজে। এরকম 30 সেকেন্ডের মধ্যে কেমনে দিব? দেখো তোমাদের আমি যে পেজ বলেছি 106 এর পরে কিন্তু আমার যে কোশ্চেনটা ছিল আমি বলেছিলাম এক্সাম্পল গুলো কিন্তু দেওয়া আছে, খুব ইন শর্ট, তোমার এত ডিটেলস করতে হবে না, শুধু 100 যেমন 8 এর দেখো দুটো চার্ট আছে, সেখানে শুধুমাত্র কয়েকটা জিনের নাম মুখস্থ করবা। তারপরে হচ্ছে কার্সিনোজেনের চার্টটা আছে কিন্তু 109 এ, শুধু মুখস্থ করবা, খুব ম্যাম কঠিন করে মুখস্থ করার দরকার নেই। হ্যালো, ম্যাম কে আপনি কিছু বলছো? ডিসকানেক্ট হয়ে গেছিলেন যে ম্যাম, তখন তো আমরা শুনি না কিছু, মাঝখান দিয়ে তো আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। করি নাই, তখন পড়াই নাই, তখন বলি নাই। আমি আচ্ছা ম্যাম। জাস্ট তখন মলিকুলার বায়োলজি বেসিসটা শেষ করে এখন জাস্ট বলছি যে এই পড়াটাই শুধু একটু সামারাইজ করছি, কোনটা কোত্থেকে পড়বা। এই যে টিউমার সাপ্রেসর জিনের এক্সাম্পল দেখো, যেমন টিউমার সাপ্রেসর শুধু এপিসিজিন, নিউরোফাইব্রোমেটোসিজিন, NF1, NF2 জাস্ট নামগুলা পড়বা, অনেক ভেতরে ডিপ করার দরকার নাই। যদি পড়তে চাও এই জিনটা কোন ক্যান্সার তৈরি করে, যারা আরেকটু ভালো জানতে চাও তারা শুধু এই জিনটা কোন ক্যান্সার তৈরি করে, ভিতরের ফাংশন সেগুলো দরকার নাই, ফাংশন দরকার নেই। তারপরে কোশ্চেনে দেখো কার্সিনোজেনও একই রকম, অ্যালকালাইটিং এজেন্ট, যেমন কিছু নাম মুখস্থ করবা, যেমন আর্সেনিক, অ্যাজোডাই, অ্যাসবেস্টস, বাম দিকের কলমটা, আর কে কোন ক্যান্সার করে, আর 10টা। আর ভাইরাস গুলো মাস্ট, অনকোজেনিক ভাইরাসটা মাস্ট, হিউম্যান অনকোজেনিক ভাইরাসটা মাস্ট মুখস্থ করতে হবে, কোন ভাইরাস কোন ক্যান্সার করে। এরপরে আমরা চলে যাই, এই যে দেখো এরপরের পেজে টিউমার ইমিউনিটিতে অনেক সময় দুই একটা কোশ্চেন আসে, ইমিউন সার্ভিলেন্স। হোয়াট ইজ ইমিউন সার্ভিলেন্স? দেখো 111-তে, আমি এটা একটু বই থেকে তোমাকে পড়াতে চাই, এটা একটু কঠিন করাটা, বই থেকে একটু খুলো। ইমিউনো সার্ভিলেন্স কোন জায়গাটা লাগবে দেখো, ইমিউনো সার্ভিলেন্স ইজ এ নরমাল ফাংশন, তাহলে আমাদের সবারই ইমিউনো সার্ভিলেন্স আছে। নরমাল ফাংশন is constantly scan of the body for emerging malignant cell and destroy them. তাহলে ইমিউনো সার্ভিলেন্সটা কিছুই না, এটা একটা স্ক্যানিং সিস্টেম। আমাদের বডির জন্য আল্লাহ কিন্তু একটা স্ক্যানিং সিস্টেম দিয়ে দিয়েছে,
অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে, স্ক্যানিং সিস্টেম, যেটা দিয়ে বারবার কি হচ্ছে ম্যালিগন্যান্ট সেল এবং ম্যালিগন্যান্ট সেলকে ডেস্ট্রয় করে দিচ্ছে, সেটা হচ্ছে ইমিউনো সার্ভিলেন্স। সেই ঘটনাটা হচ্ছে ইমিউনো সার্ভিলেন্স, এটা একটা ইমিউনো সার্ভিলেন্স। এটা অনেক সময় শর্ট নোট আসে। এরপরে দেখো টিউমার ইমিউন টলারেন্স। টলারেন্স কি আমরা জানি, টলারেন্স মানে টলারেট করতে পারা, কতটুকু পর্যন্ত টলারেট করতে পারা। ইট ইজ দ্য ফেইলিউর টু মাউন্ট অ্যান ইমিউন রেসপন্স, তাহলে ইট ইজ এ ফেইলিউর টু অ্যান ইমিউন রেসপন্স, কে ফেল হয়ে যাওয়া টু অ্যান অ্যান্টিজেন। ইট ক্যান বি ন্যাচারাল অর সেলফ টলারেন্স, তাহলে ফেইলিউর হয়ে গেলে সেটা হচ্ছে ইমিউনো টলারেন্স। এই জাস্ট দুই একটা কথা জানা, আর কিছু লাগবে না, এটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এরপরে দেখো 114 নাম্বার, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, সিনড্রোম মানে অনেকগুলা সিমটম কমপ্লেক্স একসাথে, অনেকগুলা কমপ্লেন একসাথে করলে সেটাকে বলা হয় সিনড্রোম। ক্যান্সার বিয়ারিং পেশেন্ট, যার ক্যান্সার আছে সেরকম পেশেন্ট গুলা কিছু সিমটম তোমাকে বলবে, আমার দেখা যাচ্ছে অনেক মোটা হয়ে গেছে, কোশিং সিনড্রোমের মতো ডেভেলপ করছে, আবার অনেকগুলা বলবে যে আমার যে সবগুলা সেলের আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটের কাউন্টটা বেড়ে যাচ্ছে, এরকম। ক্যান্সার বিয়ারিং পেশেন্ট যেগুলা কিছু কমপ্লেইন করবে, যেগুলা ইন্ডিজিনাস টু দ্য সাইট অফ দ্য টিস্যু। কি বললাম আমি টার্মিনোলজিটা? ইন্ডিজেনাস, স্বগোত্রীয়, হুইচ ইজ নট ইন্ডিজিনাস, স্বগোত্রীয় নয়। যেমন ধরো একটা ক্যান্সারের একটা পেশেন্ট ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মানে লাং এর ক্যান্সার, তার দেখা গেল ডায়াবেটিস ডেভেলপ করছে। ডায়াবেটিস সবার ডেভেলপ করে, কিন্তু এই ক্যান্সার হওয়ার পরে তার ডায়াবেটিস ডেভেলপ করলো এই ক্যান্সারের কারণে। তাহলে তার তার আমরা জানি এই ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী তার স্বগোত্রীয় সেল হচ্ছে কোথায়? প্যানক্রিয়াসে, বিটা সেল, তাই না? তাহলে প্যানক্রিয়াসে, তাহলে স্বগোত্রীয় হওয়ার কথা, এটা নট ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস হচ্ছে স্বগোত্রীয়, স্বগোত্রীয় নয়। তাহলে এমন কিছু কমপ্লেন আমার সেখানকার অরিজিনাল হওয়ার কথা নয়, অন্য আরেকটা সমস্যা তার তৈরি করছে। সেরকম যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আমি আরেকটু এক্সপ্লেন করি। যেমন ধরো বললাম যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার একটা রোগীর ডায়াবেটিস মেলাইটাস হলো, হাইপারগ্লাইসেমিয়া হলো, তখন সেটা হচ্ছে তার জন্য প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। কিন্তু কারো যদি ইনসুলিন প্রডিউসিং কোনো টিউমার, ইনসুলিনোমা বলা হয়, থাকে কোনো রোগী, তার ডায়াবেটিস মেলাইটাস হলো, তাহলে কিন্তু সেটা কি হবে না, সেটা কিন্তু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হবে না। কারণ ওর একটা কারণ আমি তার কি দিতে পারছি, যে ওর ইনসুলিনোমা টিউমার থাকার কারণে বেশি বেশি ইনসুলিন প্রডিউস হচ্ছে, এই জন্য তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। কিন্তু আবার কারো হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া না, সরি, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এখন হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, সেই রোগীগুলোর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে সেটা কিন্তু তার জন্য স্বগোত্রীয় না, এটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না। তাহলে এরকম যেগুলোকে এক্সপ্লেন করতে পারছি না, এরকম কিছু সিমটম যে ক্যান্সার বেয়ারিং পেশেন্টের যে থাকবে, সেই সিমটম কমপ্লেক্স গুলাকে একসাথে বলা হয় প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। যেমন অনেকগুলা ক্যান্সারে এন্ডোক্রাইনোপ্যাথিস ডেভেলপ করে। এন্ডোক্রাইনোপ্যাথি গুলাতে কি হতে পারে? যেমন কোশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে, হাইপারক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, কার্সিনয়েড সিনড্রোম ডেভেলপ করতে পারে, এছাড়া পলিসাইথেমিয়া ডেভেলপ করে। যেমন এখানে দেওয়া আছে শুধুমাত্র অল্প একটু, যেমন কোশিং সিনড্রোম লাং ক্যান্সার, কারো যদি লাং কার্সিনোমা থাকে কোশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। যেমন হাইপারক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে, যেমন লাং এর ব্রেস্ট কার্সিনোমাতে কি হতে পারে, তাদের হাইপারক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে। ওভারিয়ান কার্সিনোমাতে কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। এটা কিন্তু ওই ক্যান্সারের জন্য দায়ী না, এটা অন্য আরেকটা, মানে তার ওখানকার এমন কোন সেল না যে সে হাইপোগ্লাইসেমিয়ার জন্য দায়ী, হাইপারক্যালসিমিয়ার জন্য দায়ী, কিন্তু তার ডেভেলপ করছে। তাহলে সেইগুলা, সেই সিমটম কমপ্লেক্সকে একসাথে বলা হয় প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এখন আমরা একটা টিউমারকে কিভাবে ডায়াগনোসিস করব? একটা রোগী নিয়ে আসলো, ল্যাব ডায়াগনোসিস অফ দ্য টিউমার, তোমাদের বই হচ্ছে 115 নাম্বার পেজ।
ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য টিউমার দেখো প্রথমে আসে সাইটোপ্যাথোলজি, তারপরে আসে হিস্টোপ্যাথোলজি, তারপরে টিউমার মার্কার, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, মলিকুলার ডায়াগনোসিস। এই কয়েকটা পদ্ধতিতে আমরা একটা টিউমারকে কি করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। তাহলে একটা টিউমার নিয়ে আসলো, আমাকে ডায়াগনোসিস করে আমি এটা বিনাইন না মেলিগন্যান্ট ডায়াগনোসিস করব, তাহলে আমি কি কি প্রসিডিউর নিতে পারি? প্রথমে আমি সাইটোপ্যাথোলজি, লেস ইনভেসিভ প্রসিডিউর থেকে আমরা ইনভেসিভ প্রসিডিউরে যাব, বা কস্টিংটা দেখতে হবে যে লেস কস্ট থেকে কস্ট ইফেক্টিভ একটা কথা আমাকে চিন্তা করতে হবে। আর একটা হচ্ছে রোগী ব্যথা পাচ্ছে কিনা, ইনভেসিভ লেস ইনভেসিভ বলে। তাহলে কস্ট ইফেক্টিভ যদি দেখি আমরা, দেখা যাবে সাইটোপ্যাথোলজি খরচ কম হবে এবং হিস্টোপ্যাথোলজি তার মানে অল্প ইনভেশনের মাধ্যমে করে ফেলা যাবে। হিস্টোপ্যাথোলজি হলে খরচটা একটু বেশি হবে, হিস্টোপ্যাথোলজিতে আবার ইনভেশন মানে পুরো টিউমারটাই কাটতে হতে পারে, ইনভেসিভ প্রসিডিউর। আরেকটা প্রসিডিউর বললাম টিউমার মার্কার। টিউমার মার্কারে কিন্তু আরো একদম কোনো ইনভেশন নাই, তবে এক একটার সেনসিটিভিটিও কিন্তু এক এক রকম। হিস্টোপ্যাথোলজিতে আমি 100% যেভাবে 100 অলওয়েজ হয় না, ধর 90% 99% আমি যেভাবে করে কোন একটা ক্যান্সার ডায়াগনোসিসের জন্য বলতে পারবো, কিন্তু আমি এফএনএসি তে সেরকম করে বলতে পারবো না। তারপরে টিউমার মার্কার করে ফেললে সেরকম করে বলতে পারবো না। তাহলে এইগুলাকে আমরা ভাগ করছি বিভিন্ন পদ্ধতি, এবং এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আছে। তাহলে আমি প্রথমে পদ্ধতিগুলো একটু বলছি। সাইটোপ্যাথোলজি, বিভিন্ন পদ্ধতিতে আমি সাইটোপ্যাথোলজি করতে পারি। হোয়াট ইজ সাইটোপ্যাথোলজি? সাইটোপ্যাথোলজি হচ্ছে প্যাথোলজির যে ব্রাঞ্চে সেলে একটা সেলকে ডেসক্রাইব করা হবে, শুধুমাত্র সেলুলার ফিচার গুলো দেখা যাবে, তাকে বলা হবে সাইটোপ্যাথোলজি। আর হিস্টোপ্যাথোলজি হচ্ছে প্যাথোলজির যে ব্রাঞ্চে একটা টিস্যুকে কি করা যাবে, ডেসক্রাইব করা যাবে। তাহলে পার্থক্য কোথায় হয়ে গেল? এখানে আমি টিস্যুকে দেখতে পাচ্ছি, টিস্যু দেখতে পেলে আমি অনেকগুলো সেল আছে, তার আবার স্ট্রোমা আছে, সব মিলিয়ে আমরা একটা মরফোলজি দেখতে পাচ্ছি। কিন্তু সেলুলার ইয়েতে আমরা যে একটা মেলিগন্যান্ট সেলের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া গুলো দেখতে পাচ্ছি, এখানে আমি তার মরফোলজি অত ভালো বুঝতে পারছি না, তারপরে হচ্ছে তার ইনভেশন ক্রাইটেরিয়াটাও দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে যদি টিস্যু দেওয়া হয় তাহলে এখানে আমি তার ইনভেশন ক্রাইটেরিয়াটাও দেখতে পাবো, কারণ আমরা জানি এই ক্রাইটেরিয়াগুলোর উপর নির্ভর করে আমরা বিনাইন এবং মেলিগন্যান্টকে পার্থক্য করব। তাহলে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি। তাহলে সাইটোপ্যাথোলজিতে আমি সেলকে এক্সামিন করব, হিস্টোপ্যাথোলজিতে আমি এক্সামিন করব টিস্যুকে। আমাদের এই দুইটা টপিকই বেশি করে বুঝতে হবে, অন্যগুলা আরো নিউয়ার টেকনিক এবং অনেক বেশি এক্সপেন্সিভ। আর টিউমার মার্কার মুখস্থ করতে হবে। টিউমার মার্কার কিছুই না, এটা হচ্ছে একটা রোগী এসে স্যাম্পল দিবে, ব্লাড স্যাম্পল, কিন্তু সে সেলও দিবে না, ইয়েও দিবে না, কি দিবে না, সেখান থেকে বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে সে তাকে দেখা হবে তার টিউমার ওই ইন্ডিকেটর, যেটা বায়োকেমিক্যাল ইন্ডিকেটরটা বেড়েছে না অনেক, এই ইন্ডিকেটরটা অনেক গুণে বাড়বে, তো সেটাকে বলা হয় টিউমার মার্কার। তাহলে এটা হচ্ছে বায়োকেমিক্যাল ইন্ডিকেটর টু ইন্ডিকেট প্রেজেন্স অফ টিউমার। হোয়াট ইজ টিউমার মার্কার? it is a biochemical indicator which কি করে denotes করে presence or absence of a tumor। তোমাদের টিউমার মার্কার গুলো কোনটা কোন টিউমারের জন্য দরকার, নামগুলো মুখস্থ করতে হবে, টিউমারের নাম, এগুলো মুখস্থের ব্যাপার, এখানে কিছু অন্য আর কোনো কিছু বোঝার নাই। একটু আমি আসি সাইটোপ্যাথোলজিতে। সাইটোপ্যাথোলজিতে বিভিন্ন টাইপের সাইটোপ্যাথোলজি করা যায়, মানে সেলকে দেখা যায়, এক্সামিন করতে। একটা পদ্ধতি হচ্ছে এফএনএসি পদ্ধতি, আর একটা পদ্ধতি দেখো ব্রাশিং সাইটোলজি, ব্রাশ দিয়ে নেওয়া হচ্ছে, স্ক্র্যাপ করে নেওয়া হচ্ছে, স্ক্র্যাপিং সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। অনেকগুলো পদ্ধতি কিন্তু দেয়া হলো, যেটা যে টিউমারের জন্য লাগবে। এর মধ্যে আমাদের এফএনএসি তে একটু ভালো করে পড়তে হবে। এফএনএসি মানে হচ্ছে ফাইন নিডল এসপিরেশন সাইটোলজি। ফাইন নিডল এসপিরেশন সাইটোলজি, নিডল দিয়ে আমি সাইটোলজি করব। কিভাবে করব? এটা দেখা যাবে যেগুলো সুপারফিশিয়াল ভিজিবল লাম্প। লাম্প মানে কি? লাম্প মানে হচ্ছে অ্যাবনরমাল মাস অফ টিস্যু, সেটাকে টার্মিনোলজিটা হচ্ছে লাম্প, ক্লিনিক্যাল একটা টার্মিনোলজি আছে এলইউএমপি, লাম্প। তাহলে সেটাকে আমরা একটা নিডল, ধরো একটা থাইরয়েড গ্ল্যান্ড, একটা লিফ নোড বড় হয়ে গেল কাকে যখন বড় হয়ে গেল, তখন আমি এটাকে দেখবো যে এটাতে কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা,
কি কারণে এটা বড় হলো, সে কারণটা দেখার জন্য আমরা তখন সেখানে নিডেলের মাধ্যমে যদি আমি সেলুলার এলিমেন্ট গুলা নেই, তখন সেটাকে বলা হবে ফাইন নিডেল এক্সপিরেশন সাইটোলজি। এটা ইউজুয়ালি 10 সিসি সিরিজ দিয়ে নেওয়া হয়, 10 সিসি সিরিজ। এই এফএনএসিটা ধরো কারো টিউমার হয়ে গেল, এটার আরো বেশি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে যে কারো লাংয়ে টিউমার, এটা কিন্তু নরমালি আমি একটা নিডেল ঢুকিয়ে দিয়ে নিতে ফেলতে পারবো না, কারণ আমি তো লাং দেখতে পাচ্ছি না, লাংয়ের ভিতর টিউমারটা। তাহলে এটাকে আমাকে কিছু গাইডের মাধ্যমে নেওয়া যেতে পারে, সেটাকে বলা হয় সিটি গাইডেড এফএনএসি অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি। এফএনএসিটা আমি একইভাবে নিডেল দিয়ে নিব, সেল নিব, কিন্তু গাইড লাগবে আমার সিটি গাইডেড অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড। এফএনএসি গেল, এরপরে আসে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। হোয়াট ইজ এক্সফোলিয়েটিভ সাইটোলজি? এক্সফোলিয়েটিভ সাইটোলজি হচ্ছে সেই সকল সাইটোলজি যেখানে টিউমার থেকে সেলগুলা এক্সফোলিয়েটেড হয়ে পড়ে। ইউজুয়ালি দেখা যায় ফ্লুইড গুলা, অ্যাসাইটিস, যদি কোনো ক্যান্সার পেশেন্ট যদি অ্যাসাইটিস ডেভেলপ করে, কোনো পেশেন্টের যদি ধরো প্লুরাল ইফিউশন হলো এবং কারণ যদি তার ক্যান্সার হয়, তাহলে দেখা যাবে কিছু সেল ওখানে এক্সফোলিয়েট করবে। কোথায়? যেখানে যেখানে কেভিটিতে ফ্লুইড জমবে। আমরা জানি আমাদের কিন্তু সবসময় সেলগুলো কিন্তু এক্সফোলিয়েশন হচ্ছে। তাহলে আমি ওই সেলগুলো, ওই ফ্লুইডটা যদি নিয়ে এক্সামিন করি, ফ্লুইড ফর ম্যালিগন্যান্ট সেল, তখন তাকে বলা হবে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তাহলে এরকম আমরা অ্যাসাইটিক ফ্লুইড নিতে পারি, প্লুরাল ফ্লুইড নিতে পারি এবং স্টাম নিতে পারি ফর ম্যালিগন্যান্ট সেলের জন্য। সেটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এবার চলে আসি হিস্টোপ্যাথোলজি। আমি দুইটা সাইটোলজির নাম বললাম, আর এক্সফোলিয়েটিভ সাইটোলজি মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট সাইটোলজি আছে, সেটা হচ্ছে প্যাপ স্মিয়ার, সার্ভাইকাল স্মিয়ার। প্যাপ স্মিয়ার নামে পরিচিত, পেপানিকুলো এটা আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে প্যাপ স্মিয়ার নামে পরিচিত। এটা করা হয় স্ক্রিনিং টেস্ট ফর সার্ভাইকাল ক্যান্সার। ফিমেলের সার্ভিক্সের ক্যান্সারের জন্য এটা একটি স্ক্রিনিং টেস্ট। এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটিভ সাইটোলজির এক্সাম্পল, অথবা এটাকে বলা যেতে পারে স্ক্র্যাপিং সাইটোলজির একটা এক্সাম্পল। এখন চলে আসি হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিতে বললাম যে কি দিতে হবে আমাকে স্পেসিমেনটা। হ্যালো, কেউ কিছু বলবে? হিস্টোপ্যাথোলজিতে কিন্তু আমার স্পেসিমেনটা হবে টিস্যু। আমি এক্সামিন করব টিস্যুকে, প্যাথোলজিস্ট এক্সামিন করবে টিস্যুকে, নট সেলকে। সেলকে আমি এক্সামিন করেছিলাম কোথায়? সাইটোপ্যাথোলজি, ওই যে ওই প্রসিডিওর গুলাতে, এফএনএসি গুলাতে। হিস্টোপ্যাথোলজিতে আমি এক্সামিন করব টিস্যুকে, তাহলে তোমাকে টিস্যু দিতে হবে। যে পদ্ধতিতে টিস্যু দেওয়া হয় তাকে বলা হয় বায়োপসি। তাহলে বায়োপসি হচ্ছে একটা পদ্ধতি। আমাকে একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে এই কথাটা শোনো। তোমরা এসে যেখানে ভুল করো, তোমরা মনে করো বায়োপসিটা প্যাথোলজিক্যাল টার্ম। বায়োপসি কিন্তু প্যাথোলজিক্যাল টার্ম না, বায়োপসিটা হচ্ছে সার্জিক্যাল টার্ম। যে ও আমাকে স্পেসিমেন পাঠাবে, সে স্পেসিমেনটা নেয়ার প্রসিডিউরটা কিন্তু সার্জারিতে হবে। আমাদের কাছে পাঠাবে টিস্যু, হিস্টোপ্যাথোলজিস্টরা কি করবে? টিস্যুটাকে এক্সামিন করবে। তাহলে বায়োপসি নিয়ে সেই টিস্যুটাকে পাঠাতে হবে। বায়োপসি মানে ছোট টিস্যুটার নাম হচ্ছে বায়োপসি। এখন এই টিস্যুটা আমরা ইনসিশনাল বায়োপসি হতে পারে, এক্সিশনাল বায়োপসি হতে পারে। মানে কি? মানে ইনসিশন দিয়ে ছোট্ট অল্প করে টিস্যু পাঠাবে ডায়াগনস্টিক, যেটাকে ডায়াগনোসিস করার জন্য, সেটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি। আর এক্সিশনাল বায়োপসি মানে পুরো টিস্যুটাকে কি করে ফেলো। যেমন টিউমার কারো হলো, ক্যান্সার কারো হলো, বা বিনাইনও হলো, তাহলে টিউমারটাকে আমরা কেটে ফেলি না, সেটাকে বলা হয় এক্সিশনাল বায়োপসি। বা শুধু টিউমার কেন, অ্যাপেন্ডিসাইটিস হলো, আমরা অ্যাপেন্ডিক্সটাকে কি করে ফেলি? কেটে ফেলে অপারেশন করে, তাহলে এক্সাইজড অ্যাপেন্ডিক্স, সেটাকে বলা হবে এক্সাইজ, সেটাকে বলা হয় এক্সিশনাল বায়োপসি। আর ইনসিশনাল মানে ছোট্ট, প্রথমে একটা মনে সন্দেহ করছি ব্রেস্ট ক্যান্সার, যে এটা ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে, তাহলে আমি তখন ছোট্ট একটু টিস্যু দিয়ে যদি আমি কি করতে পারি, আগে ডায়াগনোসিস করতে পারি এটা ক্যান্সার কিনা, তারপরে আমি ট্রিটমেন্টটা চিন্তা করব, তখন সেটাকে বলা হবে হচ্ছে ইনসিশনাল বায়োপসি। তাহলে বায়োপসি দিলে তোমাকে লিখে দিতে হবে শুধু বায়োপসি, তোমার টার্মিনোলজি কিন্তু বায়োপসি হবে না, তোমাকে বলতে হবে বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সাম্পল। বায়োপসিটা নিলাম, কিছুই করলাম না, তাহলে তো হলো না। তাহলে তোমাকে কিন্তু তুমি যদি শুধু বায়োপসির কথাটা লিখে দিয়ে দাও, ল্যাবে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু তোমার টেস্টটা হবে না রোগীটার। তাহলে তোমাকে লিখে দিতে হবে কিন্তু বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। বায়োপসি
সার্জারিতে বায়োপসি নিয়ে আসেন, তাহলে তোমাকে লিখে দিতে হবে কিন্তু বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এবং টিস্যুর নাম লিখতে হবে। কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটা টিস্যু যদি তোমাকে পাঠাতে হয় তাহলে কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। কিরকম? প্রথমে টিস্যুটাকে নিয়ে একটা ফিক্সেশন করতে হয়। টিস্যুর ফিক্সেটিভের নাম হচ্ছে ফরমালিন। কোথায় ফিক্সেট করতে দিতে হবে? ফরমালিন। ফরমালিন না দিলে টিস্যুটা অটোলাইসিস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একবার একটা ক্যান্সার পেশেন্টের টিস্যু তুমি দিয়েছো, এটা যদি অটোলাইসিস হয়ে যায় তার কিন্তু ক্যান্সারটা ডায়াগনোসিস হবে না, কি টাইপ অফ ক্যান্সার, পুরোটাই নষ্ট। তাহলে পুরো দায় দায়িত্ব কিন্তু তোমার, ক্লিনিশিয়ানের। তাহলে এই জন্য তোমাদেরকে বারবার বলছি, কোনো যদি এরকম যখন তোমরা ইন্টার্ন করবা, ডাক্তার হয়ে যাবা, তাহলে কিন্তু মনে রাখবা যে এখানে ফিক্সেটিভ দেওয়াটা মাস্ট। ফরমালিন তোমাকেই দিয়ে দিতে হবে, তা নাহলে টিস্যুটা কিন্তু অটোলাইসিস হয়ে যাবে। এক একটা টিস্যু এক একটা টাইমে অটোলাইসিস হয়, তারপরে কিন্তু অটোলাইসিস হয়ে যাবে। তাহলে ফরমালিন দিচ্ছি। তাহলে আমি এফএনএসি যখন নিয়েছিলাম, সেলটাকেও কিন্তু একটা ফিক্সেটিভে রাখতে হয়। সেই ফিক্সেটিভটার নাম হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল। 95% ইথাইল অ্যালকোহল ফিক্সেটিভ। ফিক্সেটিভটা দিয়ে তোমাকে প্যাথোলজি ল্যাবে পাঠাতে হবে, তারপরে এক্সামিনেশন হবে। এক্সামিনেশনের একটা পদ্ধতি হচ্ছে আমরা যে মাইক্রোস্কোপিকে নিচে দেখি, সেটা হচ্ছে স্টেনিং। সাইটোলজিক্যাল যে এফএনএসির মাধ্যমে আমরা যে সেলগুলো নিলাম সেগুলোকে ইউজুয়ালি পেপানিকুলো স্টেন করা হয়। স্টেনটার নাম কি? পেপানিকুলো স্টেন। আর হিস্টোপ্যাথোলজিতে আমরা যে টিস্যুটা নিলাম, আমরা যে মাইক্রোস্কোপের নিচে, তোমরা নিশ্চয়ই হিস্টোলজিতে দেখেছো, অ্যানাটমি হিস্টোলজিতে, সেখানে যে স্লাইডগুলো যে স্টেন দেখেছো, সেই স্টেনটার নাম হচ্ছে হেমাটোক্সিলিন এবং ইউসিন স্টেন। হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেন। তাহলে আমরা কিন্তু বলে দিলাম ফিক্সেটিভ কিভাবে তুমি একটা টিস্যু পাঠাবা। টিস্যু পাঠানোর সময় টিস্যুর জারের মধ্যে টিস্যু নাম থাকবে, রোগীর নাম থাকবে, পার্টিকুলারস অফ পেশেন্ট থাকবে, এবং তোমার একটা সাথে একটা রিকুইজিশন ফর্ম তোমাকে দিতে হবে, যেখানে ওই টিস্যুটার নাম, অপারেশন নোট, অপারেশনে তুমি কি পেয়েছো, রোগীর নাম সব থাকতে হবে। যারটার সাথে তোমার রিকুইজিশন ফর্ম মিলছে কিনা সেটা কিন্তু দেখা হবে। যদি রিকুইজিশন ফর্ম যারের সাথে না মিলে, তাহলে কিন্তু টিস্যু রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে দুইটা ব্যাপার, তোমাকে একটা জারও দিতে হবে, কারণ এটা এই পেশেন্টের টিউমার না হতে পারে, আরেকটা পেশেন্ট টিউমার কাছে ভুল করে টিস্যুটা দিয়ে দিতে পারে, তাই না? এই জন্য তোমাকেই কিন্তু এটা, যিনি অপারেশনে থাকবেন ডাক্তারকেই কিন্তু করতে হবে। জারের নামটা আর হচ্ছে রিকুইজিশন ফর্মটা সে লিখবে। তাহলে আমাকে টিস্যু পাঠাইলো, টিস্যু আমি কি করলাম, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলাম। এখন কোনো টিউমারে দেখা যাচ্ছে হিস্টোপ্যাথোলজি করার পরও ডায়াগনোসিস করা যাচ্ছে না, তখন তাকে আবার নিউয়ার টেকনিকে যেতে হয়। কোনো টিউমারের ক্ষেত্রে সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, মলিকুলার ডায়াগনোসিস। ইউজুয়ালি যেমন লিম্ফোমা, এগুলোতে কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রির প্রয়োজন হয়। মলিকুলার ডায়াগনোসিস আমাদের, এবং সফট টিস্যু টিউমার আছে কিছু, সেগুলোতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মাস্ট লাগে। তাহলে আমাদের এগুলো হচ্ছে নিউয়ার টেকনোলজি, এডিশনাল কিছু টেকনোলজি। তবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি তুমি প্রথমবারই করে ফেলতে পারবা না। তুমি যদি হিস্টোপ্যাথোলজি করো, সেখান তারপরে তোমার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারবা। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কিছু নয়, এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের একটা ব্যাপার। এখানে প্যানেলটা আগে ঠিক করতে হবে। আগে প্রথমে ডায়াগনোসিসটা আমাকে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে ডায়াগনোসিস, জিডি তোমাকে আগে ঠিক করতে হবে। এটা কি 3 রকমের ক্যান্সার বা 2 রকমের, যে যার যত বেশি কম্পিটেন্ট হবে সে হয়তো বলবে যে না আমার মনে হচ্ছে এরকম 2 রকম। তাহলে ওই 2 রকমের প্যানেল ঠিক করে একটা কেমিক্যালস দেওয়া হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। সেখানে আমরা কালার চেঞ্জের মাধ্যমে এটা দেখতে পাবো। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, এছাড়া মলিকুলার ডায়াগনোসিস আছে যেমন পিসিআর, ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ মাইক্রোঅ্যারে অ্যানালাইসিস, কিছু মলিকুলার ডায়াগনোসিস। তাহলে এই বিভিন্ন পদ্ধতিতে আমরা একটা টিউমারকে ইনভেস্টিগেট করতে পারি। স্পেসিফিসিটি, সেনসিটিভিটি আছে, এবং ইনভেশন, আমি যে ইনভেসিভ মানে কম পেইনফুল না, কস্ট ইফেক্টিভ, এগুলা প্রত্যেকটা ভেবে তারপরে তোমাকে আসতে হবে। ঠিক আছে, আজকে এতটুকুই পড়া, এর চেয়ে বেশি পড়া মাথায় নিতে পারবা না, এতটুকুই তোমাদের থাকবে। তোমাদের এরপরে শেয়ার আনসার মনে হয় ক্লাস নিবেন, তোমরা থাকো, আমি জানিয়ে যাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম 7টা ইনশাআল্লাহ দেখা হবে। হ্যালো হ্যাঁ, ম্যাম। কেউ কিছু বলবা? কারো ম্যাম কোনো কোশ্চেন আছে? পার্সেন্টেজটা কোন মাসে ছিল ম্যাম? আমার রোল 4 রোল 4 পার্সেন্টেজ কম।
সবার যেখানে ম্যাম আমি তো 17, 18, ক্লাস তোমার করছি 12, তোমার পার্সেন্টেজ ক্লাস করলে হবে না। তুমি ক্লাসে এখানে অন রেখে চলে গেলে হবে না। এখন ম্যাম আজকের প্রেজেন্ট পার্সেন্টেজ আমি বলি, রোল 2 আজকে কি কি প্রেজেন্ট আছো? রোল 3 প্রেজেন্ট, রোল আমি পাচ্ছি রোল 4 প্রেজেন্ট, তারপরে রোল 5, ম্যাম রোল 2 প্রেজেন্ট। রোল 5, প্রেজেন্ট 5 নাই, 5 অ্যাবসেন্ট। ম্যাম। এতক্ষণ পরে ভিডিও অন। আমি তো ছিলাম তো প্রথমে বলেছিলাম যে ভিডিও অন না করলে পার্সেন্টেজ দেওয়া হবে না। মাইশা ফারজানা কত রোল নাও? প্রেজেন্ট ম্যাম 29। ও 29। আমাদের কি মাইশা দুইটা? মাইশা মালিহা আরেকটা। 22 প্রেজেন্ট, 22, প্রেজেন্ট ম্যাম। 24 প্রেজেন্ট, 22 অ্যাবসেন্ট, 22, প্রেজেন্ট ম্যাম। 22 প্রেজেন্ট। অ্যাবসেন্ট কে? 34 শেষ, আমার শেষ কাজটা আসতে বলছি। প্রেজেন্ট ম্যাম 34 প্রেজেন্ট। তারপর মানে আমাদের ডিটেন স্টুডেন্ট কেউ নাই, ডিটেন স্টুডেন্ট কেউ এখন প্রেজেন্ট নাই। Yes, ma'am. Ma'am, Asi. Ma'am, 39. 39 প্রেজেন্ট, আর গুলো সব অ্যাবসেন্ট। Ma'am, 9. শুধু 39 প্রেজেন্ট। আর কেউ? Ma'am, 9. 39 ছাড়া Rule সব 9, ma'am. absent। আর রোল ম্যাম 16 প্রেজেন্ট madam. ডিটেন ব্যাচের গুলো আগে শেষ করো। ডিটেন ব্যাচ আমি এখানে 39 Ma'am, roll পেলাম। 9. আর ম্যাম বড় করে 16 কথা বলো, প্রেজেন্ট ছোট করে কথা বলো, তুমি ভাইবা কি দিবা? রোল Ma'am, কত 9 বলছো? ma'am. কেন ব্যাচের রোল আমি দেখতেও পাচ্ছি 9, রোল ma'am. ম্যাম 16 প্রেজেন্ট রোল 9 আগে आंसर বলো। রোল 9 নাম কই? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কই রোল 9 নাম বলো? Ma'am, Saifur Rahman. Ma'am, video on those. সাইফুর রহমান। হ্যাঁ, Be on, তারপর madam. আর কেউ রিটেনে আর কেউ আছো? ম্যাম 16 রোল 16 কি রিটেনে 16? জি ম্যাম 16 কত সেশনের? ম্যাম 14 ব্যাচের 14। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বারবার ডিটেনদেরকে বলছি তোমরা কিন্তু পরীক্ষা দিবে, অন্ততপক্ষে অনলাইনে ঢুকবে না হবে। আল্লাহ হাফেজ, তোমরা মিস করো না।